ভেবে দেখিনি, তবে চাই না দেখা হোক। জি না করো। সে আমাকে ভুল বুঝে বন্ধুত্বের সম্পর্ক শেষ করে দিয়েছে জন্য যে তাকে ঘৃণা করব মোটেও না। বাবা আমাকে মানবিকতা শিখিয়েছে, আমি চাই সে ভালো থাক। সানজি শেহরিনের কথাগুলো মনোমুগ্ধের ন্যায় শুনে, অতঃপর আলতোভাবে জড়িয়ে ধরে স্বতঃস্ফূর্ত হেসে সতেজ গলায় বলে, ইয়েস, ইউ আর ওয়েল ইন ইউর ওয়ে। আঙ্কেল তোমাকে অনেক সুন্দর শিক্ষা দিয়ে গড়িয়ে তুলেছে। ইয়েস, মাই ফাদার ইজ মাই ইন্সপিরেশন। সন্ধ্যা 6:30, শাহ আন্তর্জাতিক বিমানবন্দর। গাঢ় সন্ধ্যায় ঢাকা পড়েছে বিমানবন্দর। আলোয় আলোকিত হয়ে গমগমে মানুষে ব্যস্ত পদযাত্রার মুখরিত হয়ে আছে চারপাশটা। দেশ ছেড়ে বিদেশে বিভুঁইয়ে পাড়ি দিতে নিজেদের করে নিচ্ছে শেষবারের মতো প্রস্তুত। স্তব্ধ গুমোটে বাতাসে ভাসে বিদায়ী বার্তার করুণ সুর। দেশের মাটি সুঘ্রাণ ছেড়ে আপনজনদের মমতা ছেড়ে চলে যেতে অগ্রসর হওয়া প্রতিটি মনুষ্য আত্মা নীরবে হাহাকার করে ওঠে। কিন্তু জীবন এবং সময়ের কাছে মানুষ অসহায়। জৈবিক প্রয়োজন মেটাতে নারীর টানও অনেক সময় অপেক্ষা করে যেতে হয় সব কিছু ছাপিয়ে। না গেলে কি হতোই না। ঋতমার বুকের ভেতরটা ছিঁড়ে খুঁড়ে যায় শেহরিনের মুখে সেই ধীরে রাখা নিরন্তর অনুরোধটা শুনে। মুখোমুখি দাঁড়িয়ে থেকে সে কথা বলার চেষ্টা করে, কিন্তু গলার আওয়াজ আজ তার হারিয়ে গিয়েছে। অন্যান্য দিন কত সহজেই সে এই অনুরোধটা কাটিয়ে দিত, অথচ আজ মুখ দিয়ে কথাই বের করতে পারছে না। তোমাকে অনেক বেশি মিস করব। ঋতমা পারে না নিজেকে আর ধরে রাখতে, শক্ত করে জড়িয়ে ধরে শেহরিনকে। ঝুরঝুর মেঘহীন আকাশে বৃষ্টির মেয়ে দূর হয়, চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রু, কেঁপে ওঠে সমস্ত শরীর। এই অদূরের মেয়েটাকে ভীষণ ভালোবাসে সে। এই ভালোবাসার পাগল মেয়েটাকে সবচেয়ে কাছের বন্ধু মনে করে সে। বন্ধুত্বের প্রতি ঋতমার নীরব বেদনার সাক্ষী একমাত্র তার বাবা মা। বিদেশে যাওয়ার প্রতি একরাশ উচ্ছ্বাসতা কত সহজেই নামিয়ে নিয়ে এসেছিল তীব্র অনীহাতে, কিন্তু পারেনি সেটা পুরোপুরি উপেক্ষা করতে। জীবনের তাগিদে বাস্তবতাকে মেনে নিতে বাধ্য হতেই হয়েছে। আমাকে কখনো ভুলে যেও না। কখনো ভুলবো না। শেহরিনের সিক্ত চোখের জলগুলো গাল বেয়ে অবাধ্যে নেমে যায়। চোখ বুজে সে তার জীবনের আরেকটা সুন্দর একটা মানুষকে বিদায় দেয়। তাদের মাঝে ছিল না ধর্ম বর্ণ নিয়ে কোনো ভেদাভেদ, বরং দুজনেই দুজনের সূক্ষ্ম বিষয়গুলোকে সম্মান করে যেত। সুন্দর সুঘ্রাণে বন্ধুত্বে করেছিল নবপ্রস্ফুটিত ফুলের ন্যায় পবিত্র। ঋতুমার মা মিসেস সুন্দনা বসু ধীর পায়ে এগিয়ে আসেন, শেহরিনের মাথায় হাত রাখে আলতোভাবে। মেয়ে আর তার বান্ধবীর এইটুকুর সময়ের মাঝে এত দৃঢ় বন্ধন চোখ ছলছল করে তুলে তার। স্মিত হাসি টেনে বলেন, আশীর্বাদ করি, ঈশ্বর তোমার মঙ্গল করুন মা, ভালো থাকো সব সময়। শেহরিন ঋতুমাকে ছেড়ে হাতের পৃষ্ঠে চোখ মুছে নেয়, অস্পষ্ট সুরে আউড়ে বলে, আপনারাও ভালো থাকুন আন্টি। তোমার বাবার সাথে তো দেখা হলো না, তবে তোমার আঙ্কেলের সাথে ফোনে কথা বলেছেন। যখন দেশে আসবো তখন নিশ্চয়ই দেখা হবে। তুমি কিন্তু পড়াশোনাটা ঠিকভাবে চালিয়ে যাবে, কেমন? আচ্ছা। সময় বার, সেই সঙ্গে বিদায়ী ঘন্টার আওয়াজ ভেসে আসে। শেষবারের মতো শেহরিন ঋতুমাকে বিদায় জানায়। দুজনেরই চোখে জল, কিন্তু ঠোঁটে এক অসহায় স্লান হাসি, যে হাসিতে লুকিয়ে আছে বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা আর অপার আক্ষেপ। চেকপোস্ট পার করে কাচের দেওয়ালের বেষ্টনীতে ধীরে ধীরে অদৃশ্য হওয়ার পথে ঋতমা। শেহরিন পাথরের মূর্তির ন্যায় নিষ্পলক চাহনিতে তাকিয়ে দেখতে থাকে তাকে। ঋতমা অন্তিম লগ্নে ঘুরে তাকায়। দুজনের বিষাদের হাসি হেসে একসাথে হাত উঁচু করে বিদায় জানিয়ে দেয় আরো একবার। সানজি শেহরিনের কাঁধ সন্তর্পণে হাত রাখে, শরীর দুলে ওঠে তার। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, আপু, ভার্সিটির ক্যাফেটেরিয়া প্রথম বর্ষে আমার জন্য বন্ধ হয়ে গেল। এই ৬-৭টা মাস জানালার পাশের ছোট্ট টেবিলটা আমাদের দুজনের দখলে ছিল। ওটা আজ থেকে মুক্ত। আমি কখনোই আর সেখানে যেতে পারবো না।
ওটা শুধু শেহরিন রিতমার জন্য, শুধু শেহরিনের জন্য নয়। সুখনিবাসে বড় দেওয়াল ঘড়িতে তখন ঘড়ির কাঁটা 11টায়। উপরতলায় দক্ষিণের কক্ষটা নীরব নিস্তব্ধ। ডেস্ক ল্যাম্পের আলো নিভু নিভু। কানে ফোন চেপে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শেহরিন। ওপাশ হতে নম্র স্বর ভেসে আসে। মা মন খারাপ? পড়তে ইচ্ছে করছে না বাবা। ইচ্ছে না করলে পড়ো না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। আজকে সান্নিধ্যে এসেছে? এখানে আসেনি। দুপাশেই নীরবতা বয়ে যায়। শেহরিন কিছুটা সময় চুপ থেকে উদ্গ্রীব কণ্ঠে বলে, বাবা, প্রিয় মানুষেরা চলে যায় কেন? যার গন্তব্য যেখানে তাকে তো সেখানে যেতেই হবে মা। আমার প্রিয় মানুষ তুমি, অথচ দেখো আমি কি পেরেছি তোমাকে ধরে রাখতে। তোমার গন্তব্য লেখা ছিল সেখানে, সেখানে তোমাকে যেতেই হয়েছে। ধরে রাখার নিয়ম নেই, তাই না? জাগতিক নিয়মের বাইরে কিছুই নেই। বাস্তবিক জীবনে বাস্তবিক ঘটনাগুলো তো মেনে নিতেই হবে। অদ্ভুত সবকিছু। বি স্ট্রং মা। এত কেন ভেঙে পড়ছো তুমি? জীবনে বন্ধুত্বের চ্যাপ্টারে একবার ঠকে গিয়ে আবার নতুন করে সেটাকে ফিরে পেতে চেয়েছিলাম বাবা। এজন্যই হয়তো শূন্যতাটা বেশি ভোগাচ্ছে। রেজওয়ান সাহেব চাপা নিঃশ্বাস ছাড়েন মেয়ের কথায়, ধীর কণ্ঠে বলেন, বন্ধুত্ব সবার ক্ষেত্রে চিরস্থায়ী হয় না। তোমার মতো অনেকেই ঠকে যায়, বিশ্বাস হারায়, কেউ বা আদরে চলে যায়, কিন্তু থেমে থাকে কি কিছু? কেউ একাটাকেই সঙ্গী করে নিজে বাঁচিয়ে রাখে, কেউ বা নতুন সন্ধানের খোঁজ করে। ঠকলে মোটেও কষ্ট পেতাম না। আমি জানি তুমি কষ্ট পেতে না, দূর হতেই তুমি তোমাদের দূরত্বটাকে আগলে রাখো। আমি জানি তুমি কষ্ট পেতে না, দূর হতেই তুমি তোমাদের বন্ধুত্বটাকে আগলে রাখো। যোগাযোগ একটা সম্পর্ককে সুস্থ রাখে, তুমি সেটা অবলম্বন করো। কোনো কষ্ট নেই মা, কোনো কষ্ট নেই। জীবনের পথে সৎসাহস রেখে একা চলো, সমস্যা কি? আমি সান্নিধ্য তোমাকে খোলা উন্মাদে ছেড়ে দিয়েছি, তুমি নিজেকে গড়ে তোলো শুধু। দেখবে অনেক কঠিন সময়ে তোমার একা চলার সাহসটা তোমাকে দারুণ সাহায্য করবে। হুম। সব সময় মনে রাখবে, সময়ের মতো মানুষের জীবনও স্থিতিশীল, কখনো এক জায়গায় স্থির থাকে না, সেটা মাথা রেখেই চলবে। তোমাদের বন্ধুত্বটা দূরত্বের হোক, কিন্তু মনের নয়। সম্পর্কটাকে যত্ন করো দুজনে, যতদিন বেঁচে থাকবে অমলিন হয়ে থাকবে। শেহরিন বাবার কথায় বুক হতে ভারত্ব কমায়। দীর্ঘশ্বাস ছেড়ে সে ধীর বেগে মাথা নেড়ে সায় জানায় নীরবে প্রতিটা কথায়। জীবনের যত বড় হচ্ছে তত বাস্তবতার অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। সব কিছু আদতে সহজ নয়। বাবা, উনি এসেছেন? আচ্ছা মা, গুড নাইট, স্টে অলওয়েজ হ্যাপি। ধন্যবাদ বাবা, গুড নাইট। শেহরিন ফোন রেখে ব্যালকনিতে যেতেই আবারও ফোন আসে। নেতা সাহেবের ফোন। রিসিভ করা মাত্র পুরুষালী কণ্ঠ ভেসে আসে, বাহিরে আসো। শেহরিন কোনো রকমে দ্বিরুক্তি করে না। ফোনটা কান হতে নামিয়ে বিছানায় রাখা ওড়নাটা গলার সাথে পেঁচিয়ে নিয়ে নেমে যায় দ্রুত। ড্রয়িং রুম ফাঁকা। বাবা হয়তো শুয়ে পড়েছে আজকে তাড়াতাড়ি, নয়তো এ সময়টা তার খবরের চ্যানেলের মাঝেই কাটে। উপর হতে ভেসে আসছে তাসিনের না পড়ার বাহানার চিৎকার। মেন ডোর অতিক্রম করে গ্যারেজের সামনে আসতেই শেহরিনের পদযাত্রা থেমে যায়। কালো রঙের বাইকে বসে আছে নেতা সাহেব। পরনে তার স্কাই ব্লু শার্ট, সাথে ক্রিম প্যান্ট। পেছন পিঠে হালকা শ্বেত কন্যার কারণে শার্টটা হালকা ভিজে গিয়েছে। দু হাত তার ফোনের টাইপিংয়ে ব্যস্ত। কখন এসেছেন? সান্নিধ্য শেহরিনের কণ্ঠ পেতেই এক নজর পিছু ঘুরে তাকায়। ফোনটা বন্ধ করে পকেটে ঢুকিয়ে নিতে নিতে বলে, 5 মিনিট আগে। বাইকে ওঠো। কার বাইক এটা? আমার। আপনি বাইক চালান কখন? মাঝে মাঝে রাতে বের হই। শেহরিন খানিকটা অবাক হয়। বিয়ে পরবর্তী সময়ে কখনো নেতা সাহেবকে বাইক চালাতে দেখেনি সে। তবে গ্যারেজে দেখে ভেবেছিল হয়তো সারপ্রাইজ ভাইয়ার। ওঠো। আপনি বাইক চালান কখন? এখন বাইরে যেতে হবে না প্লিজ। সেই ভোরে বের হয়েছেন আজকে, সারা দিন শেষে এত রাতে বাসায় ফিরেছেন। এখন দয়া করে একটু রেস্ট করুন। আপনার কি ক্লান্ত লাগে না? লাগে না। অবশ্যই লাগে, আপনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনি ভীষণ ক্লান্ত। কিছু হবে না, বেশি সময়ও লাগবে না। উঠো তুমি। সান্নিধ্যর তোড়জোড়ে অবশেষে শেহরিন বাধ্য হয়ে বাইকে উঠে বসে। এই লোক যখন বলেছে বের হবে তো হবেই, শত মানাও আর মানবে না।
শক্ত করে জড়িয়ে ধরে সে তার নেতা সাহেবকে। সান্নিধ্য শেহরিনের ওড়না জামার দিকে খেয়াল করে অতঃপর বাইক স্টার্ট করে। অদূরে নাইট গার্ড গেট খুলে দিতেই এক নিমিষেই সুখ নিবাস হতে বের হয়ে যায় দুজনে। গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা, সময় হয়তো 12টা ছুঁই ছুঁই। সকল নীরবতা ভেঙে কেবল বাইকের গুঞ্জন শোনা যাচ্ছে। রাতের ঠান্ডা বাতাসে বাধাহীনভাবে উঠছে শেহরিনের চুলগুলো। নেতা সাহেবের পিঠের ভাঁজে মুখ ডুবিয়ে চোখ বন্ধ করে এক স্নিগ্ধ আবেশে ডুব দিয়েছে সে। কান্না কি একটু বেশি করে ফেলেছো আজকে? বেশি হয়ে গিয়েছে। একদম চোখ মুখ লাল করে ফেলেছো। কালকে এক্সাম আছে। আছে। বেড়া চুলগুলো ঠোঁটের কোণে ঢুকে যেতেই শেহরিন চোখ খুলে চুলগুলো কোনো মতে হাত খোপা করে বেঁধে রাখে। রাতের আধারে সে চিনতে অক্ষম হয় এটা ঠিক কোন রাস্তা। আশেপাশে যেসব দোকান দেখছে সেসব চেনা চেনা লাগলেও ঠিকভাবে ঠাহর করতে পারছে না। হালি শহর থেকে বেরিয়ে এসে তারা পৌঁছিয়েছে চট্টগ্রাম বন্দরের প্রবেশ মুখে। রাতের নিস্তব্ধতা মনে হচ্ছে এখানে আরো গভীর। কেবল দূরে জাহাজের মৃদু আলো দেখা যাচ্ছে। বন্দরে শত শত কন্টেনার রাতের অন্ধকারে ঠাই হয়ে আছে। ওটা জাহাজ। কাছে কুলে একটা জাহাজ ভিড়তেই শেহরিন উচ্ছ্বাসিত হয়ে ওঠে। সান্নিধ্য বাইকের গতি কমিয়ে এনে বলে, যাবা? না থাক, দূর থেকেই ভালো লাগছে দেখতে। জাহাজে উঠেছো কখনো? না, ওঠা হয়নি। ভাইয়াকে বলবে জাহাজ ঘুরিয়ে দেখাবে। আপনাদের বিজনেস আছে এখানে? আসার পথে খান শিপইয়ার্ড লেখা দেখলে যে ওটা আমাদের। আন্তর্জাতিক রুটে চলাচল করে কি? অভ্যন্তরীণ রুটে। বাহ, তাহলে তো ভাইয়াকে বলতেই হচ্ছে। বন্দর নগরী দেখা শেষে পতেঙ্গা অভিমুখী হয় সান্নিধ্য শেহরিন। সমুদ্র নগরীর পানে আসতেই শো শো বাতাসের শব্দ কানে এসে বাজে। নোনা জলের গন্ধ এসে লাগে নাকে। রাতের নীরব সমুদ্র সৈকতটা এক অদ্ভুত সৌন্দর্যে ঘেরা। নেই মানুষের ভিড়, নেই কোনো কোলাহল। ঢেউগুলো অবিরাম তীরে আছড়ে পড়ছে। সেই সাথে চাঁদের আলোয় চিকচিক করছে সমুদ্রের পানি। ভালো লাগছে? মন ভালো করার জন্য ন্যাচারাল থেরাপির ওপরে হয়তো আর কিছু হয় না। অদ্ভুত রকমের ভালো লাগে। মনে হচ্ছে আমার ভেতরের সব কষ্টগুলো সমুদ্রের নীল রাশি ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে। আচ্ছা, রাতে চট্টগ্রাম এত সুন্দর কেন? সান্নিধ্য স্মিত হাসে, শান্ত কণ্ঠে বলে, দিনের চট্টগ্রামও সুন্দর। দেখুন, ছোট ছোট নৌকাগুলো ফিরছে। ফিরছে না, ওরা মাছ ধরছে। ভয় করে না? ভয় কেন করবে? কুমির যদি ধরে? সান্নিধ্য ঠোঁট কামড়ে নীরব হাসে শেহরিনের কথায়। নির্মিত কণ্ঠস্বরে বলে, কুমির শব্দটা চিপ লাগছে। অ্যাটলিস্ট জলদস্যু বলা উচিত ছিল তোমার। জলদস্যু কাদের ধরে? শেরিনকে ধরে। সান্নিধ্যের পিঠ খামচে ধরে শেহরিন ভ্রু বাঁকিয়ে বলে, আমাকে কেন ধরবে? আমি তো পানিতেই নামি না। এখন নামিয়ে দিয়ে আসবো তোমাকে। ভয় দেখাচ্ছেন কেন? আর কখনো কান্না করে চোখ মুখ ফুলাবে? কান্না করলে কি জলদস্যুর কাছে দিয়ে আসবেন আমাকে? সান্নিধ্য খানিক সেকেন্ড চুপ থেকে দীর্ঘ শ্বাস ফেলে চাপা স্বরে বলে, মোটেই না। আমার বউকে কারো কাছেই দেওয়া যাবে না। শেহরিন দু হাতে সান্নিধ্যের পেটের ভাঁজে হাত রেখে পিঠের উপর মাথা রাখে। ঠোঁট টিপে হাসতে থাকে তার নেতা সাহেবের উত্তরে। কিছু খাবে? ফুচকা পাওয়া যাবে? তোমরা কি ফুচকাওয়ালাদের রাতে ঘুমাতেও দিবে না? ফুচকার উপরে কিছু নেই, আপনি খান না? আমি এসব খাই না। ভালো জিনিস খাবেন কেন? বউ ছাড়া অতিরিক্ত ভালো জিনিস আমার সহ্য হয় না। মাথাটা এদিকে আনো একটু। সান্নিধ্যের কথা মতো শেহরিন মাথাটা বাড়িয়ে দিতেই সান্নিধ্য ছোট্ট করে চুমু দিয়ে বলে, এত রাতে ফুচকা এনে দিতে পারছি না জন্য সরি। তার বদলে এটার সান্ত্বনা হিসেবে নাও। অদূরে মাছ ধরার নৌকার টিমটিমে আলোয় সেই সাথে সমুদ্রের গর্জন ধীরে ধীরে অস্পষ্ট হতে থাকে। বাধাহীনভাবে ছুটে চলছে বাইক। রাস্তার দুপাশে সবুজ গাছ আর ল্যাম্পপোস্টের আলোর দিকে তাকালে মনে হচ্ছে তারাও তাদের সাথে ছুটছে দিক বেদিক ভুলিয়ে। শেহরিন আকাশ পানে তাকিয়ে থাকে। মনের ভেতরটা তার স্বতঃস্ফূর্ত ঢেউ খেলছে। এই অনাবিল সুখ তাকে সমস্ত দুঃখ ভুলিয়ে দেয়। ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলে ওঠে,
কঠিন পুরুষ আপনি নেতা সাহেব, কঠিন সমীকরণে বাধা আপনার ভালোবাসা। প্রতিটা দিন আপনাকে আমি নতুন করে চিনে চলেছি, আর এই চেনাটা চলমান থাকুক জীবনের শেষ নিঃশ্বাস অবধি। সূর্যের উত্তাপে প্রখরতা ছাড়িয়েছে মধ্য দুপুর। ক্লান্ত বিস্ময় হয়ে উঠেছে জনজীবন। টানা রোদের মাঝে ঘণ্টাখানেক হলো নিজের কাজ চলমান রেখেছে চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য সান্নিধ্য শাহজাহান খান। পরপর ৩টে সাইট পরিদর্শন এসেছে ৪র্থ নাম্বার সাইট পরিদর্শনে। পরনে সাদা পাঞ্জাবি, তার ঘেমে উঠেছে, মুখরেখা হয়ে আছে লালচে। বলিষ্ঠ দুহাত কোমরে রেখে সে ব্যস্ত পরিদর্শনে। পেছনে সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে তার একাধিক গাড়ি বহন। আছে 4টি কালো রঙের এসইভিউ, সামনে পেছনে প্রোটোকল আর নিরাপত্তার রক্ষী। কড়া নিরাপত্তা ঘিরে রেখেছে চারপাশটা। প্রত্যন্তর এই অঞ্চলে বিরাট সুবিশাল সৃষ্টির কাজ সেই সহ এমপি সাহেবকে এক ঝলক দেখার জন্য উৎসুক জনতাদের উপসে পড়া ভিড়। হাতে তাল মেলানোর জন্য অধীর আগ্রহে একই কড়া রোদ্দুরকেও করছে অবহেলা। চলছে নতুন সেতু প্রকল্পের কাজ, যা 2টি বিচ্ছিন্ন গ্রামকে সংযুক্ত করে স্থানীয়দের জন্য যোগাযোগের এক নতুন দিগন্ত খুলে দিবে। চলাচলে এতদিন দীর্ঘ ভোগান্তি পার করে আসা মানুষ সেতুর দেখা পেয়ে ভীষণ উচ্ছ্বাসিত। এতদিন লম্বা পথ সাঁকো কিংবা নৌকাতে পারাপার হতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের। প্রজেক্ট ম্যানেজার এবং প্রধান প্রকৌশলী সান্নিধ্যের দিকে এগিয়ে এসে বিনিময়ের সাথে হাসি মুখে বলেন, স্যার, এই হলো আমাদের প্রকল্পের বর্তমান অবস্থা। কাজ প্রায় 80% সম্পূর্ণ হয়েছে। সান্নিধ্য চারপাশটা নজর বুলিয়ে সরাসরি প্রধান প্রকৌশলীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, প্রজেক্টের ব্লু প্রিন্টটা দেখানো যাবে? প্রকৌশলী আহমেদ করিম কিছুটা অপ্রস্তুত হয়ে উঠে সরাসরি ব্লু প্রিন্টের কথা শুনে, কিন্তু সামনে তাকিয়ে থাকা শ্রীজ্ঞান দৃষ্টির মাঝে নিজেকে না ফাঁসাতে মুখে জোরপূর্বক হাসি বজায় রেখে ফাইল এগিয়ে দেন। সান্নিধ্য হাতে ফাইল পাওয়া মাত্র মনোযোগ দিয়ে ব্লু প্রিন্ট দেখতে শুরু করে। তার তীক্ষ্ণ চোখ প্রতিটি রেখা আর সংখ্যার উপর গাঢ় নজর বুলায়। পুরোটা দেখতে দেখতে শেষে পথে কোনো এক জায়গায় তার কপাল কুঁচকে আসে। কিছুক্ষণ এক দৃষ্টিতে সেদিক পানে তাকিয়ে থেকে ভারী কণ্ঠে জিজ্ঞেস করে, এখানে তো সিমেন্টের অনুপাত 1-2-4 দেখাচ্ছে, কিন্তু এই পিলারগুলোর ফিনিশিং দেখে তো মনে হচ্ছে অনুপাতটা ঠিক নেই। আর রডের ঘনত্ব ব্লু প্রিন্টের তুলনায় কম লাগছে। কারণ কি? কোথায় স্যার? না স্যার, সব ঠিকই আছে। বিশেষ করুন, হয়তো আলোর তাপমাত্রার কারণে এমন লাগছে। আলোর কারণে? না মানে স্যার, মনে হচ্ছে আপনার চোখে সমস্যা হয়েছে, সেই সাথে আপনার নীতিতেও। একটু দৃষ্টি সোজা করলেই বোঝা যাবে দিনের আলোর তারতম্য কারণ নাকি অর্থব্যয়ে তারতম্যের কারণ। এসব কাঁচা অজুহাত আমাকে দিতে আসবেন না, খুব একটা লাভ হবে না, কেমন? শান্ত ধীর কণ্ঠ, কিন্তু এক অদ্ভুত দৃঢ়তা মেশানো। জনাব আহমেদ করিম শুকনো ঢোক গিলে এমপি সাহেবের মুখরেখা দেখে সে শুনেছে এমপি সাহেব বেজায় তড়িৎ ঘুঘুর মতো মানুষ, সহজে ভুলানো যায় না। সঠিক অনুতাপের জায়গায় কম বেশি সে করছে একটু, কিন্তু সেটা খুব একটা চোখে পড়ার মতো নয়। আন্দাজও করতে পারেনি এটাও ধরে ফেলবে, কেননা এত বছরের চাকরি জীবনে যত এমপি মন্ত্রীর সাইট পরিদর্শনে এসেছে, হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে বেশিরভাগই জনগণকে নিয়ে ব্যস্ত থেকেছে। ভোট দানের জন্য যত তেল দিতে হয় দিয়েছে। সাইট পরিদর্শনে এসে চোখ বুলানো ছাড়া আর তেমন কিছুই করেনি। আর এই চতুর লোক সরাসরি এসেই আগে ব্লু প্রিন্ট হাত দিয়েছে। সান্নিধ্যের মুখভয় পরিবর্তন ঘটে, কণ্ঠস্বরে স্পষ্ট বিরক্তি এনে কাটকাট গলায় বলে, এই প্রকল্পে সরকারের কোটি কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, আর এই সেতুটি তৈরি হচ্ছে আমার এলাকার সাধারণ মানুষের সুবিধার জন্য। সামান্য
2 পয়সার লোভে যদি কাজে অনিয়ম আনেন তাহলে আপনার আসলে বিবেক কোথায়? স্যার, আপনি ভুল বুঝছেন আমাকে। প্লিজ এক্সপ্লেনেশন করতে দিন একটু আমাকে। ফলস এক্সপ্লেইন শুনতে চাই না আমি। আর আপনার এক্সপ্লেইন শুনে কোনো কাজও নেই আমার। আমি এখানে নিরপেক্ষ বিশেষজ্ঞ টিম দিয়ে পুরো কাজটি পুনরায় পরীক্ষা করাবো। প্রকৌশলী আহমেদ করিমের মুখ ফ্যাকাশে হয়ে যায় মুহূর্তেই। একদম নীরব নিরুত্তর হয়ে যান তিনি। সান্নিধ্য প্রজেক্ট ম্যানেজারের দিকে তাকিয়ে ধারালো স্বরে বলে, আপনি শ্রমিকদের সঙ্গে কথা বলুন, তাদের কোনো সমস্যা হচ্ছে কি না দেখুন। কোথাও কোনো ধরনের সমস্যা হলে সেটা রিপোর্ট করে আমাকে তাৎক্ষণিক জানাবেন। কাজের মাঝে এবং শেষে কোনো ধরনের অভিযোগ যেন না আসে, বিষয়টা খেয়ালে রাখবেন। জি স্যার, অবশ্যই। আর জনাব আহমেদ করিম, আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, যদি কাজে কোনো অনিয়ম পাই তাহলে শুধু আপনার চাকরি যাবে না, আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। আর সেটা পার্সোনালি আমি হ্যান্ডেল করব। এতকাল পয়সা খেয়ে এসে ভাববেন না আমি এখানে রাজনীতি করতে এসেছি। আমি এখানে এসেছি মানুষের সেবা করতে। জনাব আহমেদ করিম মাথা নিচু করে দৃষ্টি মেলে তাকিয়ে থাকে ভূমিতে। এতদিন চোখ বন্ধ করে পকেট ভারী করে আস্তে আস্তে হঠাৎ এমনভাবে যে মাটিতে আছাড় খাবেন তা কোনোভাবেই ঠাহর করতে পারেননি। এমপি সাহেবের ঘমার্ত মুখের পরিষ্কার বাচন ভঙ্গি উপস্থিত সবাইকে বেশ প্রভাবিত করে। নিরাপত্তারক্ষীর আদলে ঘেরা বেনষ্টির মাঝে রেখে সে এগিয়ে যায় তাদের পানে। উৎসুক জনতার সাথে কর্মোদন সম্পর্ক করে একে একে এতক্ষণে রোদে পুড়ে কাঙ্ক্ষিত মুহূর্তে আসতেই সব প্রায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে হাত মেলাতে গিয়ে। অশেষ শুক্রিয়া স্যার, এটা খুব প্রয়োজন ছিল। সান্নিধ্যের অতিরিক্ত রোদে কপালে মুখরেখা কুঁচকে থাকলেও ঠোঁটে থাকে মৃদু হাসি। চেষ্টা করে মোটামুটি সবার সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করতে। উৎসুক জনতার সামনে সে সরাসরি শ্রমিকদের সাথে কথা বলে। তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে জিজ্ঞাসা করতেই তন্মধ্যে একজন শ্রমিক তার দিকে এগিয়ে এসে নমুস কণ্ঠে বলে, স্যার, আমরা আপনার কাজে কোনো গাফিলতি করব না, শুধু আমাদের পারিশ্রমিকটা একটু ঠিক রাখেন স্যার। উপর থেকে পাওনা আসতে অনেক হাত বদল হয়। আপনারা ঠিকমতো কাজ করতে থাকুন, আমি আপনাদের পাশে আছি। আপনারা আমার কাজে গাফিলতি করবেন না। আমি আপনাদের পারিশ্রমিক কোনো গাফিলতি সৃষ্টি হতে দিব না। জি স্যার। সাংবাদিক মিডিয়া ঠেলে অবশেষে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় এসে সাইট পরিদর্শনের কাজে সমাপ্ত ঘটান এমপি সাহেব। সেই সকাল হতে টানা এই কাজে নিয়োজিত আছে সে। সকল ভিড় উপেক্ষা করে অবশেষে গাড়িতে উঠে বসে। একে একে সামনে হতে দুটো গাড়ি ধুলো উড়িয়ে চলে যেতেই এমপি সাহেবের গাড়ি চলতে শুরু করে। পেছনে রয়েছে আরও একটা গাড়ি। এই সেতু প্রকল্পের কাজগুলো পুনরায় ভালো করে তদারকি করার জন্য একটা টিম পাঠান। নিরপেক্ষ এবং বিশেষজ্ঞ টিম চাই আমি। এটার রিপোর্ট যেন কালকে বিকালের মধ্যেই আমার হাতে আসে। জি স্যার, আমি বিষয়টা দেখছি। সান্নিধ্য টিস্যু দিয়ে মুখে কপালের ঘাম মুছে বোতল হতে পানি পান করে। প্রায় 3 ঢোকে সমস্ত পানি নিঃশেষ করে দিয়ে সিটে গা এলিয়ে দেয়। একরাশ ক্লান্ততা তার শরীর জুড়ে ভর করেছে। ঠোঁট ফুঁড়ে নিঃশ্বাস ছেড়ে সে তার ফোনটার স্ক্রল করতে করতে বলে, আরহাম, জি স্যার। এই ইঞ্জিনিয়ারের বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে রাখবে। আগে কোথায় কোন জায়গায় কর্মরত ছিল, পলিটিক্যাল কোনো ইস্যু আছে নাকি, সব। আপনার কি তাকে নিয়ে সন্দেহ হচ্ছে স্যার? যত সম্ভব মনে হচ্ছে উনি পলিটিক্যালি অ্যাম্বিশাস। আজকে খোঁজখবর নিয়ে দেখছি আমি। সান্নিধ্য শেহরিনকে ফোন দিতে গিয়ে কপালে সূক্ষ্ম দাগ টানে। একটা অপরিচিত নাম্বার হতে দুটো খুদে বার্তা এসেছে। এই নাম্বারটা তার প্রাইভেট নাম্বার। একমাত্র শেহরিন, সারফরাজ আর সানজির কাছে রয়েছে শুধু। আর বাসার প্রত্যেক সদস্যের জন্য আলাদা একটা নাম্বার। ধীর হাতে সে মেসেজটা ওপেন করে। স্পষ্ট অক্ষরে লেখা বাক্যগুলো শান্ত ভঙ্গিতে সে চোখ বুলিয়ে নেয়। সুইটহার্ট, ওয়াই আর ইউ সো হট? রোদের মাঝে দাঁড়িয়ে থেকে তো আরো হট লাগছিল তোমাকে দেখতে।
আমি তো নজরই ফেরাতে পারছিলাম না। এসির ঠান্ডা বাতাসটাকেও অসহ্য লাগতে শুরু করেছিল। মনে হচ্ছিল তোমার কাছে দৌড়ে যাই, তোমার কঠিন উত্তপ্ততার মাঝে নিজেকে সামিল করি। কিন্তু চেয়েও তো সব কিছু পাওয়া যায় না, তাই না বলো? তোমার আশেপাশে এত দেহরক্ষী, পুলিশ ফোর্স, কিভাবে যাই? তবে দূর থেকেই তোমার সাথে আমি একটা দারুণ গেম খেলবো ভাবছি। রিভেঞ্জ গেম, ঠিক তোমার মতো করে। তবে আমাকে খুঁজতে এসো না ডার্লিং, পাবে না। আমি কে, কি আমার পরিচয়, এসবে আছে শুধুই ভ্রম, তাই চেষ্টা করো না। এনিওয়ে, বি রেডি মাই ড্রিম বয়, লাভ ইউ সো মাচ। সান্নিধ্য চুপচাপ মেসেজটা পড়ে ডিলিট করে দেয়। এসব তার কাছে হর হামেশাই আসে। কত হুমকি ধামকি, কত কি। বড় বড় রাজনীতিক রাঘব বোয়ালরা তার বিরুদ্ধে জল ঘোলা করতে নানান রকম মেয়েদের পেছনে লেলিয়ে দেয়। একটুখানি রিউমার সৃষ্টি হবে তো খবরের কাগজে, মিডিয়াতে সয়লাভ পড়ে যাবে। জনগণের সামনে ইমেজ নষ্ট করার ধান্দাবাজি তৈরি করে তারা। এসবে তার গা সাওয়া হয়ে গেলেও আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, কারণ এটা তার একদম প্রাইভেট নাম্বার। এতকাল যাবৎ যত মেসেজ, কলের হুমকি ধামকি এসেছে সব অন্য নাম্বারে। তার গোপন নাম্বারে আজ অবধি ইন্টেনশনালি কোনো অপরিচিত জন মেসেজ দেয়নি। এই প্রথম কেউ একজন দিল। পাবলিক হলো কি করে? আল্লাহর দুনিয়ায় সব বেটির খপ্পরে কি আমাকেই পড়তে হয়? অন্ধকার আচ্ছন্ন উচ্চ বিলাসী অট্টালিকাটির কক্ষ। বাহিরের আলো ঝলমলে থেকে যেন এক বিচ্ছিন্ন নিস্তব্ধ দ্বীপ। কক্ষটির এক প্রান্তে বিশাল কাচের দরজা হতে দেখা যাচ্ছে দূরের রৌদ্রপ্ত চট্টগ্রাম শহরের ঝলমলের রেখাগুলো, যেন কেউ আঁকিবুকি রং মাখাচ্ছে কালো ক্যানভাসে। নিঃশব্দে গাঢ় পরশে উঁচু হিলের শব্দ গটগট করে আওয়াজ তুলে মার্বেল মেঝেতে। হাঁটু অবধি শর্ট স্কার্ট এক রমণী দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ায়। ঠোঁটে তার গাঢ় টকটকে লাল লিপস্টিক, সেই সাথে টকটকে লাল নেল পলিশে আঁকা সরু নখ। এক হাতে ধরে আছে একটি ককটেল গ্লাস, যার মধ্যে অ্যাম্বার তরল ঢলঢল করছে। খানিকটা সময় নিয়ে সে গ্লাসটিতে ঠোঁট ঠেকায়, হালকা স্লিপ টেনে ঠোঁটের লাল লিপস্টিক কাচের প্রান্তে এক অনির্দিষ্ট দাগ ফেলে। কক্ষ জুড়ে উদ্দেশ্যহীন পায়চারি তার আবারও শুরু হয়। এগিয়ে যায় গ্লাস ডোরের সম্মুখে, দাঁড়ায় একদম সামনে। দূর হতে চোখে ভাসে সেই সেতু প্রকল্পের কাজ, একটু আগে যেখানে পদচারণ ঘটেছিল এমপি সাহেবের। ঠোঁটের কোণ জুড়ে তার রহস্য মাখা হাসি প্রস্ফুটিত হয়। নরম গলায় উন্মুক্ত করে বলে, ব্যাড লাক, এত কাছে এসেও তোমাকে ছুঁতে পারলাম না। তোমার ভেতরটা আমি অতি শীঘ্রই ছুঁয়ে দেবো মাই বয়, একটু ওয়েট করো। অন্ধকার গহ্বরে ঘরের এক কোণে ডিপ কাউসে বসে থাকা পুরুষটি তাচ্ছিল্যের হাসি হাসে। মুখচ্ছবি তার আধারে ডুবে আছে, শুধু সিগারেটের জ্বলন্ত প্রান্তটাই দৃশ্যমান, যা স্লান আলোয় অস্পষ্টভাবে ফুটিয়ে তুলে তার চোয়ালের কঠিন রেখা। নিঃশব্দে সিগারেটটি তুলে ঠোঁটে চেপে গভীর টানে ধোঁয়া ছেড়ে দেয় উপরের দিকে, ছড়িয়ে পড়ে অদৃশ্য সিলিংয়ের দিকে। অতঃপর দৃষ্টি নামিয়ে সরাসরি নারী মূর্তির দিকে তাকিয়ে বলে, সান্নিধ্য শাহজাদ খানকে এভাবে প্যাচে ফেলার আইডিয়াটা কিন্তু মন্দ নয়। আমি মজা দেখার জন্য ভীষণ এক্সাইটেড বেবি। জাস্ট ওয়েট আ লিটল বেবি, ইউ ক্যান এনজয় ইয়ার ট্র্যাজিক নাইট। আই অ্যাম ওয়েটিং ইম্পারেসডলি। জানালার কাছে রমণীটির প্রতিবিম্বর রহস্যে ঘেরা সেই হাসির বিস্তর ঘটে। কাচের গ্লাসে ফের ঠোঁট ছুঁয়ে শীতল গলায় বলে ওঠে, সান্নিধ্য শাহজাদ খান, রিভেঞ্জ নিতে হবে দেখা। সুখ নিবাস, বিকেল 4টা। চলছে বিয়ের মৌসুম সুখ নিবাসে। বাড়ির পুত্রের বিয়ের 2 মাস গড়াতে না গড়াতেই একমাত্র কন্যার বিয়ের আমেজ বইছে এখন। আকদের দিনক্ষণ ঠিক হতেই লেগেছিল শপিংয়ের ধুম, আত্মীয় স্বজনকে আমন্ত্রণের কার্যক্রম। অপেক্ষার দিন রাত্রি পার হয়ে যায় চোখের পলকেই। সেই সাথে কাঙ্ক্ষিত সময় এসে কর্নারের দরজার অগ্রপ্রান্তে। দেখতে দেখতে শেহরিনের এক্সাম প্রায় শেষ দিকে, হাত গুনে আর আছে মাত্র 2টো।
শেষ হলেই বেঁচে যায় প্রাণপণে। মন তার ফড়িং ডানার মতো উড়ে উড়ে বেড়াচ্ছে। জীবনের প্রথম এত সুন্দর আত্মীয় স্বজন আর হই হুল্লোড়ের মাঝে বিয়ে উপভোগ করবে সে। এর আগে কখনো সে সুযোগ হয়নি। বাবা মামার সাথে শুধু যান্ত্রিক নিয়মে কমিউনিটি সেন্টারে গিয়ে দুটো ছবি তুলে খেয়ে দিয়ে আসা, এই তো। কিন্তু এবার নিজ বাসায় তার অতি প্রিয় আপনজনের বিয়ে হচ্ছে বলে কথা। জমিয়ে মজা করবে সে। ড্রয়িং রুমে বর্তমানে কোলাহলপূর্ণ। কালকে আকদের জন্য মুইদের বাসা থেকে এসেছে সবার জন্য গিফট। মুইদের ফুপি চাচি সহ একজন কাজিন এসেছে সেগুলো দিতে। অন্যদিকে ফ্লোর জুড়ে চলছে মেহেদি আঁকা আঁকি। সানজির বিয়ে আর তার কাজিনরা আসবে না তাই কখনো হয় নাকি? সবাইকে ধরে বেঁধে ঝগড়াঝাটি করে একদিন আগেই হাজির করে এনেছে সে। দুজন মেহেদি আর্টিস্টকে নিয়ে আসা হয়েছে বাসায়। তাদের হতে সানজির মেহেদি পড়া হয়ে গেলে বসেছে তানিশা আর শেহরিন। বধূকে বাদ দিয়ে সবাই মোটামুটি একই ডিজাইনেই হাত ভর্তি মেহেদি নিবে।